মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচন নীতি চলবে, কালো টাকা সাদার সুযোগ পাবেন না বেনজির, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দেওয়া হয়েছে, বৈশ্বিক সংকটের ধাক্কা এখনো অর্থনীতিতে, জানালেন প্রধানমন্ত্রী। বাজেটে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয়েছে, বলছে বিএনপি, অতি উচ্চাভিলাষী বলছে সিপিডি, কালো টাকা নীতির কঠোর সমালোচনা। চট্টগ্রামের আনোয়ারায় আধিপত্য বিস্তার ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের রণক্ষেত্র, আহত বহু, পুলিশ মোতায়েন। এবং বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু কাল, শান্তদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বাজে সময় পেছনে ফেলে ভালো করার প্রত্যয় টাইগারদের। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন কেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। প্রথমেই বাজেট প্রসঙ্গ। চলমান অর্থনৈতিক সংকটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও পর্যালোচনা চলছে। ফলে 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% মধ্যে থাকবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একই সঙ্গে 6.75% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যয় জানায় তিনি। থাকবে সর্বজনীন পেনশন ব্যবস্থাও। বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বিস্তারিত ইফতেখার রাজার রিপোর্ট থাকছে। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরের দিন বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অর্থ মন্ত্রণালয়, যেখানে অর্থমন্ত্রী সহ অর্থ সংশ্লিষ্টরা বাজেট নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এই ঋণ নির্ভরতা আমাদের আগামী দিনে বিপদের দিকে ঠেলে দেবে কিনা। সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে মূল্যস্ফীতি এখন 9%-এর ঘরে, তবে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি চলবে আরও কিছুদিন। আশা করেন আগামী অর্থ বছরে 6.75% প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরও কি কি পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি 9%-এ সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। আগামীতে রিজার্ভ ও তারল্য সংকট থাকবে না তুলে ধরেন সার্বজনীন পেনশন পরিকল্পনাও। আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি, যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। জনসাধারণের সুবিধার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের কর 2% থেকে কমিয়ে করা হয়েছে 1%। এছাড়া ভর্তুকি ও ন্যায্য মূল্যের দোকান করার কথা সরকার ভাবছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় যেমন ধান, চাল, গম, ছোলা, মসুর সহ বিদ্যমান 2% যে কর ছিল সেখান থেকে কিন্তু 1% করের আওতায় নিয়ে আসা হয়েছে। আগামীতেও এর আকার বাড়ানোর জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। আগে এটা ট্রাক সেল ছিল, ওপেন সেল ছিল, এটা আমরা টিসিবির স্থায়ী ডিলারদের দোকান করার চেষ্টা করছি। তাহলে দোকানে ভর্তুকি মূল্যের সাথে সাথে আমরা ন্যায্য মূল্যেও কিছু পণ্য আমরা সেখানে সরবরাহ করার আসলে চেষ্টা করব। আর জনপ্রতিনিধিদের গাড়ি আমদানিতে শুল্ক বসানোর ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগটা বন্ধ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এই সরকার এবং এই অর্থমন্ত্রীর প্রতি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে একটি কঠিন প্রস্তাব উনি এনেছেন, যে যারা আইন প্রণয়ন করেন তারাই নিজেদের স্বার্থের বিরুদ্ধে আইনে সমর্থন করার জন্য তাদেরকে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের অনুমতি এখন পর্যন্ত না পাওয়ায় বাজেট উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। গভর্নর কথা বলবেন, আমরা এটা বয়কট করার চেষ্টা করব। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, এমনটাই জানালেন এনবিআর চেয়ারম্যান। আর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা জানান, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত নাগরিক হিসেবে সব ধরনের অধিকার পাবেন তিনি।
এ বিষয়ে আরো জানাচ্ছেন আল নোমান। বাজেট উত্তর সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে আসে কালো টাকা সাদা করার সুযোগ আর বেনজিরদের দুর্নীতি প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে দেশের নাগরিক হিসাবে প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ারও অধিকার রাখে। নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই সম্পন্ন করবে। বেনজিরও কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্যানুসন্ধানের পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। তবে এনবিআর চেয়ারম্যান জানান, ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি। ফৌজদারি প্রক্রিয়ার ভিতরে আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনতেই স্বল্প পরিসরের কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে, তবে কমানো হয়েছে অনেক নিত্যপণ্যের দাম। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, একটি গোষ্ঠী আছে যাদের কোনো কিছুই ভালো লাগে না, সে গোষ্ঠীর কথায় কান না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শামীমা আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সামরিক বেসামরিক ক্ষেত্রে পাকিস্তানের বৈষম্যের চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। জানান, নামি দামি অনেক নেতা থাকলেও একমাত্র বঙ্গবন্ধুই এ বৈষম্যের প্রতিবাদ করেছিলেন। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু কিছু নামি দামি হোমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে আর ক্ষমতায় যাবে ওই তেল মারতেই ব্যস্ত থাকতো। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তাদের দেশের চেয়ে পাকিস্তানের প্রতি দরদ ছিল বেশি। 6 দফা দাবি যখন তিনি পেশ করতে গেলেন তখন তাকে বাধা দেওয়া হলো, এটা দিতে দেওয়া হলো না। তখন তিনি ওখানে বসেই প্রেস কনফারেন্সে বললেন, সেটা প্রচার করে দিলেন, তখন তাকে হত্যারও প্রচেষ্টা করা হয়েছিল। আজকের বাংলাদেশ, অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে আমরা কাজ করেছি বলেই আজ বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, রিজার্ভ কত আছে সেদিকে না তাকিয়ে মানুষের মৌলিক অধিকার মেটানোই ছিল সরকারের একমাত্র লক্ষ্য। জানান, বিশ্বের নানান সংকটের ধাক্কা এখনো দেশের অর্থনীতিতে রয়েছে। বিএনপির আমলে সর্বশেষ যে বাজেট মাত্র ৬২,০০০ কোটি টাকার বাজেট ছিল, আর কেয়ারটেকার সরকার বোধহয় দিয়ে গিয়েছিল ৬৮,০০০ কোটি টাকা, আর সেখানে আমরা ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পাশাপাশি সরকার নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে খাবার দিচ্ছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আর কেউ আজ পর্যন্ত আমরা পারিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এর আগে ঐতিহাসিক 6 দফা দিবসে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭৫-এর পর যারা 6 দফাকে এদেশে নিষিদ্ধ করেছিল তারাই 15ই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত। বিস্তারিত জানাচ্ছেন জয় যাদব। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে পাকিস্তানের বিরোধী দলগুলোর এক সম্মেলনে পূর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ৬ দফা তুলে ধরেন শেখ মুজিবুর রহমান। আইয়ুব খান অস্ত্রের ভাষায় ৬ দফা মোকাবেলার ঘোষণা দেন। প্রতিবাদে ৭ জুন হরতালের ডাক দেয় আওয়ামী লীগ।
ছাত্র শ্রমিক জনতা অভূতপূর্ব সাড়া দেয় সেই ডাকে। মুক্তিকামী মানুষের মিছিলে গুলি চালায় পাকিস্তানি সামরিক জান্তা। শহীদ হন মনু মিয়া, আবুল হোসেন সহ আরো অনেকে। 6 দফাই হয়ে ওঠে বাঙালির মুক্তি সনদ। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির 32 নম্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 6 দফাই এদেশের স্বাধীনতার টার্নিং পয়েন্ট। স্বাধীনতার পথে এটা স্বাধিকার সংগ্রামের টার্নিং পয়েন্ট। তিনি অভিযোগ করেন, ৭৫-এর পর যারা এদেশে 6 দফা ৭ই মার্চ নিষিদ্ধ করেছিল তারাই 15ই আগস্টের খুনি চক্রের সঙ্গে জড়িত। এই দিবসটি যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। প্রস্তাবিত বাজেট নিয়ে শনিবার আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেট কালো টাকার দুর্নীতির বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের সব পরিসংখ্যান বানানো উল্লেখ করে সরকার মিথ্যার উপর টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি গড়তে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গৃহীত কর্মসূচি ও নীতি নিয়ে সেমিনার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সোনালী দল। সেমিনারে বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের মানুষকে শোষণ করছে বর্তমান সরকার। বলেন, এমপি বলেন, পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টের বাইরে যারা সিভিল প্রশাসনে আছে, যারা পুলিশ প্রশাসনে আছে, এই বড় বড় কর্তা ব্যক্তিরা দেশের মানুষকে জিম্মি রেখে আজকে দেশকে শোষণ করছে। সরকার ঋণ নিজেই ঋণ খেলাপি, যে ঋণ নিছে এই ব্যাংক থেকে এই ঋণই তারা শোধ করে না। আর সরকার যদি আমাদের স্থানীয় ব্যাংক থেকে এত টাকা ঋণ নেয়, তাহলে আমাদের যারা অন্যান্য ব্যবসায়ী যারা আছে, যারা বিভিন্ন সেক্টর চালাবেন, তারা কোত্থেকে টাকা নেবে? সরকারের পতন ঘটিয়ে রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে দুর্নীতি বন্ধ করা যাবে না দাবি করেন নেতারা। রাজনীতির মাধ্যমে যখন শাসকেরা স্বজনপ্রীতি, চুরি, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে যখন দেশের অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখে, তাদেরকে ক্ষমতাচ্যুত করা এটা মানুষের নৈতিক দায়িত্ব। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। এই সরকার মিথ্যার উপরে টিকে আছে। অল স্ট্যাটিস্টিক্স আর ফলস। বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সবকিছুই বেনজির এখন। ভারতের মতো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাও শক্তিশালী করার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা 400 বেশি আসন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারা তাদের যে ইচ্ছিত লক্ষ্য, ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা, সেটার দিকে তারা এগিয়ে যাবে। ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের রুখে দিয়েছে, এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ, এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থেই ইনস্টিটিউশন ডেভেলপ করা লাভ। একটা নির্বাচনের ইনস্টিটিউশন আছে সেখানে। যারা দেশের জন্য জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জিয়াউর রহমানকে খাটো করতে গেলে বাংলাদেশকে অস্বীকার করা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের তিরস্কৃত করা হচ্ছে। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
তারা জানায় 9% উপরে থাকা মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা সম্ভব নয়। আর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে প্রস্তাবিত বাজেট সাংঘর্ষিক বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। একদিকে চলছে মূল্যস্ফীতি, আরেকদিকে রিজার্ভের ক্ষয়, অর্থনীতির বেশিরভাগ সূচকই অস্থিতিকর অবস্থায়। এ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাজেটোত্তর প্রতিক্রিয়ায় এমনটাই বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সর্বনিম্ন করমুক্ত আয়ের শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট প্রতিক্রিয়ার এ সংবাদ সম্মেলন, যাতে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান জানান আওয়ামী লীগের নির্বাচনী ইস্তিহারের সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচনী ইশতিহার, আমার যদি ভুল না হয় অধ্যায় 3, সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন, তারপরে এই যারা নাকি বিভিন্নভাবে কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেওয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সাধারণ করদাতাদের তিরস্কৃত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। সরকারের হাতে এমন কোনো ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে চালু নেই যেটা দিয়ে তিনি আসলে কালো টাকা ধরতে পারেন অটোমেটিক্যালি। সুতরাং সেই ধরনের একটা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম না চালু হলে এই ধরনের এই যে উদ্বুদ্ধ করা, প্রেরণা দেওয়া, কম কর আরোপ করা, এগুলো দিয়ে আসলে খুব বেশি লাভ হয় না। বাজেটের 9% উপরে থাকা মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা সম্ভব নয় বলছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। গ্রোথ প্রবৃত্তির দিকে না নজর রেখে আমাদের কিন্তু সংকট মোকাবেলা করাই কিন্তু প্রয়োজন ছিল, এবং সামগ্রিকভাবে এই যে একটা সংকটময় চ্যালেঞ্জিং সময়ে, এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য 8-10টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। সিপিডি বলছে একদিকে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম, অন্যদিকে করমুক্ত আয়সীমা বাড়েনি, তাই বাজেটকে উচ্চভিলাষী আখ্যা দিয়ে অর্থনীতিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে সরকারকে ব্যয় সংকোচনের পরামর্শ দিয়েছে সিপিডি। সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে? এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রামের আনোয়ারায়। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে উপজেলার সভাপতি এম এ মান্নান সহ অন্তত 15 জন আহত হয়। চট্টগ্রাম থেকে AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের আনোয়ারায় আনন্দ মিছিলের আয়োজন করে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা। এদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চলছে বিরোধ। শুক্রবার বিকালে নেতাকর্মীরা জড়ো হয়ে নিজ নিজ নেতাদের নামে স্লোগান দেয়া শুরু করলে বাঁধে সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। আহত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মান্নান সহ কমপক্ষে 15 জন নেতাকর্মী। আহত হন দেশ টিভির সাংবাদিক AKM নাজিম সহ কয়েকজন সংবাদকর্মীও। অবস্থা গুরুতর হওয়ায় এম এ মান্নানকে আনোয়ারা উপজেলা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। দুপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় শিবগঞ্জের আলীডাঙ্গা মহল্লার ববিভক্ত ও পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা নিশিপাড়ার কবিতা খাতুনের। ভোলাহাটের হঠাৎ পাড়ায় মারা যান আমেনা খাতুন নামের আরও একজন। এছাড়া নওগাঁর পত্নীতলার গোলা গ্রামে খাদেমুল ইসলাম ও গাহুন গ্রামের মনিকা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়। আর মান্দা উপজেলার ভোলাম গ্রামে শামসুল আলম নামের আরও একজনের মৃত্যু হয় বজ্রপাতে।
আনার হত্যার প্রধান আসামি শিমুল ভূঁইয়ার আত্মীয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের স্টেডিয়াম পাড়ার টিটিডিসি সড়কের বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। বাবুর বড় ভাই কাজী গিয়াস জানান, আনার হত্যার প্রধান আসামি শিমুল ভূঁইয়ার কল লিস্টের নাম থাকায় বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। তাদের মামাতো ভাই মিজানুর রহমান টুটুল শিমুলের বোন জামাই হওয়ায় শিমুলের সাথে কেবলই আত্মীয়তার সম্পর্ক বলে দাবি করেন তিনি। দেখছেন সংবাদ রাত।